তোমাদের টপিক হচ্ছে আজকে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজেস। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে দিস ইজ এ স্মল টপিক। তো কি শুনতে পাচ্ছ তো সবাই এটা দিয়ে? তো এটা অ্যাকচুয়ালি দিস ইজ আ স্মল টপিক। আর তোমাদের যেটা হচ্ছে যে মেইনলি এখান থেকে ওই ইউ আর গেটিং শর্ট নোটস, লং কোয়েশ্চেন ইউজুয়ালি আসে না, বাট দেন স্টিল ইউ হ্যাভ টু নো। তো জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজের মধ্যে the name of the topic itself contains the meaning. So gestational maneta ki? So there are two parts. One is gestational, one is trophoblastic. Trophoblastic disease mane those diseases in which the cell of origin is trophoblast. Are gestational mane? Mane those diseases that are occurring during the gestational age of the patient. So gestational age konta ke bole? প্রেগন্যান্সি পিরিয়ড, তাই তো? মানে সাপোজ ফিটাসের আমরা বলি জেস্টেশনাল এজ, সাপোজ লাস্ট যেটা আর কি এলএমপি যেটাকে বলে আর কি, তো লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল থেকে শুরু করে সাপোজ 5 মান্থস হয়ে গেছে, তাহলে জেস্টেশনাল এজ অফ দ্য ফিটাস উইল বি 5 মান্থস, তাই না? তাহলে ওই যে পিরিয়ড অফ প্রেগন্যান্সি সেটাকে তোমাদের বলা হচ্ছে জেস্টেশনাল এজ বা জেস্টেশনাল টাইম পিরিয়ড। তো all the diseases that are occurring during that period সেগুলোকে আমরা we are bringing it under gestational trophoblastic diseases, তাই তো? আচ্ছা, তাহলে একটু আগে আমরা বললাম যে so the cell of origin is trophoblast. তো for that we have to know যে trophoblast কোনটাকে বলে, তাই না? trophoblast কি জিনিস? So if we go back to the basics once more, যেটা তোমাদের অলরেডি আগে হয়ে গেছে। So the thing is, first একদম ইনিশিয়াল, এখানে আমাদের টপিক অফ ডিসকাশন আজকে ধরো প্লাসেন্টাল প্যাথোলজি। তো একদম ইনিশিয়াল এতে যদি আমরা চলে যাই, তাহলে ইনিশিয়ালি দ্য ফার্স্ট থিং দ্যাট অকার্স ইজ ফার্টিলাইজেশন। মানে স্পার্মাটোজোয়া উইথ দ্য ওভাম যখন ফিউশন হলো, দ্যাট ইজ কল্ড ফার্টিলাইজেশন, তাই তো? তো ফার্টিলাইজেশনটা কোথায় হয়? সাইট অফ লোকেশন অফ মানে সাইট অফ ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি এন্ডে, তাই না? তো এই যে ফার্টিলাইজেশনটা হলো, তো ফার্টিলাইজেশন হওয়ার জন্য ফার্স্ট যেটা ফর্ম হলো যেটাকে বলছি আমরা জাইগোট। তো ফার্টিলাইজেশন হলো, জাইগোট ফর্মেশন হলো। এবার জাইগোটের প্রোগ্রেসিভলি ডিভিশন হবে, মানে 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ এরকম ডিভিশন হতে থাকে। তো এরকম হতে হতে ধরো 16 সেল স্টেজ যখন হলো, সেটাকে কি বলে? মরুলা। তো মরুলা যখন ফর্মেশন হলো, তখন it leaves the ampullary end of the fallopian tube and goes to the endometrial cavity. সেইখানে গিয়ে ওটা যখন এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে অ্যাটাচড হলো, ইন দ্যাট তখন আমরা ওটাকে কি বলছি? ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাটাচমেন্ট অফ দ্য মরুলা ফ্রম দ্য অ্যাম্পুলারি এন্ড অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইনটু দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। ওই যে এটা হলো, সেটাকে আমরা বলছি যে কি বলছি? ইমপ্লান্টেশন। তো ইমপ্লান্টেশন তো প্রসেসটার নাম, আর ইমপ্লান্টেশন হওয়ার জন্য যে স্ট্রাকচারটা তৈরি হলো ওটাকে কি বলছি? ওটাকে ব্লাস্টোসিস্ট বলে। ব্লাস্টোসিস্ট, তাই না? যতক্ষণ 16 সেল স্টেজ অবধি ছিল মরুলা, তারপরে যখন ইমপ্লান্টেশন হলো তখন সেটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। তাহলে এই যে ব্লাস্টোসিস্টটা হলো, এবার ব্লাস্টোসিস্টের একটা আউটার ইনার সেল মাস থাকবে আর একটা আউটার সেল মাস থাকবে। ইনার সেল মাস থেকে এমব্রিও ডেভেলপ করবে, ঠিক আছে? ওটা আমাদের টপিক অফ ডিসকাশন নয়। এই যে আউটার সেল মাস যেটা, দ্যাট ইজ দ্য ট্রোফোব্লাস্ট। তাহলে ব্লাস্টোসিস্টের যে আউটার সেল মাস, দ্যাট ইজ দ্য ট্রোফোব্লাস্ট। আর সেইখান থেকে তোমার রাইজ করবে হচ্ছে প্লাসেন্টা। সো নাও ইজ ইট ক্লিয়ার যে ট্রোফোব্লাস্ট কোনটা? ইমপ্লান্টেশন, প্রথমে ফার্টিলাইজেশন হলো, সেখান থেকে প্রোগ্রেসিভ ডিভিশন হওয়ার পরে ইমপ্লান্টেশন হলো। ইমপ্লান্টেশন হওয়ার পরে দ্য থিং দ্যাট উই আর গেটিং ইজ কল্ড ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের 2 লেয়ার্স, ইনার আউটার। ইনার থেকে ফর্মেশন হবে দি এমব্রায়ো অর দ্য ফিটাস, আর আউটার থেকে তোমার ফর্মেশন হবে হচ্ছে দ্যাট ইজ দ্য প্লাসেন্টা। টুডেজ টপিক অফ ডিসকাশন ইজ প্লাসেন্টাল প্যাথোলজি। তাহলে প্লাসেন্টা কিরকম দেখতে হয়? প্লাসেন্টা আমরা গ্রসলি, মানে বাইরে থেকে, তোমাদের অ্যানাটমিতে স্পেসিমেন ছিল না, হ্যাভ ইউ সিন প্লাসেন্টা? তাহলে কিরকম দেখতে হয়? কালারটা হবে রেড বা রেড টু ব্লুইশ রেড এটসেট্রা। আর শেপটা কিরকম? ইটস এ রাউন্ড অর্গান, রাউন্ড and both sides are flattened, so you can call it a discoid organ. ডিস্ক যে দেখেছো তো সবাই, একটা রাউন্ড অর্গান, ওই উপরটা নিচটা দুটো সাইড ফ্ল্যাটেন্ড হবে, তাহলে দ্যাট ইজ আ ডিসকয়েড অর্গান সাইজ।
15 to 20 centimeter diameter and 2 to 4 centimeter thickness. Weight দেখো 400 to 600 গ্রাম. The important thing is it has both maternal and fetal tissues. তাই তো প্লাসেন্টা acts as a connection between the mother and the fetus. তাহলে একটা maternal side থাকবে, একটা fetal side থাকবে. We know that. তাহলে maternal portion যেটা, তো maternal portionটা যদি আমরা তোমার গ্রসলি দেখো, মানে বাইরে থেকে দেখো, তাহলে maternal সাইডে দেখবে যে গ্রুভস থাকবে। মানে ম্যাটারনাল সাইড যেটা, সেখানে তোমরা দেখবে যে ওখানে এরকম গ্রুভস থাকবে, সেই গ্রুভস গুলো উইল বি ডিভাইডিং দ্য প্লাসেন্টা ইনটু কটিলেডেন্স। ইন্ডিভিজুয়াল গ্রুভের মাঝখানে যে স্পেসটা থাকবে দ্যাট উইল বি কল্ড কটিলেডেন্স। আর যেটা প্লাসেন্টাল সাইড থাকবে, বা সরি ফিটাল সাইড যেটা থাকবে, সেই ফিটাল সাইডে তোমাদের হচ্ছে যে এই মানে ফাংশনাল ইউনিটস যেটাকে বলে সেটাকে বলে কোরিওনিক ভিলাই। তো ফিটাল সাইডে তোমার থাকবে কোরিওনিক ভিলাই, আর ম্যাটারনাল সাইড যেটা, সেটা তোমাদের এরকম যদি বাইরে থেকে দেখো তখন দেখবে এরকম গ্রুভস দিয়ে সেপারেটেড হয়েছে ইনটু কটিলেডেন্স। এবারে মাইক্রোস্কোপিক্যালি কিরকম দেখতে হবে? মাইক্রোস্কোপিক্যালি প্লাসেন্টা হাউ উইল ইট লুক, মানে ইউ মাস্ট নো হাউ দ্য প্লাসেন্টা লুকস, সো দ্যাট ইউ উইল বি এবল টু নো যে যখন একটা প্যাথোলজি হচ্ছে তখন এক্স্যাক্টলি কি চেঞ্জটা হচ্ছে। তাহলে আমরা জানি যে এই প্লাসেন্টাল সাইড, প্লাসেন্টা যেটা ফিটাল সাইড যেটা, সেখানে আমরা বললাম দ্য ফাংশনাল ইউনিট ইজ কোরিওনিক ভিলাই। হোয়াট ইজ দ্য কোরিওনিক ভিলাই? কোরিওনিক ভিলাই মানে হচ্ছে একটা ফাইব্রোভাস্কুলার কোর and that is surrounded by হচ্ছে তোমার সাইটোট্রোফোব্লাস্ট and syncytiotrophoblaст। তাহলে কোরিওনিক ভিলাই মানে হচ্ছে যে তোমার ফর্মেশন অফ ভিলাস, তো সবাই জানো ভিলাস যেরকম দেখতে হয়। ভিলাস মানে তোমরা জানো তো, এখানে কই তো ভিলাস মানেটা হচ্ছে যে এরকম প্যাপিলারি প্রজেকশনস, বা তোমার হচ্ছে যে এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচারস, গোল গোলও হতে পারে, এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচারও হতে পারে। এখানকার স্পেশালিটি হচ্ছে যে ওই ভিলাসের আন্ডারে একটা ফাইব্রোভাস্কুলার কোর থাকবে। কিরকম দেখতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। and the core will be surrounded by trophoblastic cells. Trophoblastic cells দু রকম হয়, একটা ইনার লেয়ার যেটাকে বলে সাইটোট্রোফোব্লাস্ট which is a single layer cell, আর তারপর হচ্ছে মাল্টিনিউক্লিয়েটেড সেল যদি থাকে that is called syncytiotrophoblaст। ঠিক আছে, এই দেখো। So look at this picture. This is the normal histology of the placenta. So I told you that there are two parts, মানে there are two surfaces of the placenta. One is the maternal side, other is the fetal side. তো maternal side কে আমরা বলছি decidua, মানে যেখানে তোমার হচ্ছে যে the placenta is attached to the endometrial cavity, আর তারপরে হচ্ছে যে কোরিওনিক ভিলাই হচ্ছে the functional unit of the placenta towards the fetal side। তাহলে কি হচ্ছে দেখো, decidua যেটা আছে, হ্যাঁ decidua কথাটার মানেটা হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ this is a sheets of cells. These are sheets of cells. Now these cells, if you look closely, you will find that they have abundant eosinophilic cytoplasm. তাহলে এখানে তাহলে এই যে sheets of cells দেখতে পাচ্ছ which have abundant eosinophilic cytoplasm, সেগুলোকে আমরা বলছি decidua, and in between those sheets you can find that there are some empty spaces. So can you see there are some empty spaces? Now they can be either blood vessels or glands. How will you differentiate কি empty space মানে blood vessel না gland? তিন রকম হতে পারে। একটা টিস্যুর মধ্যে যদি ধরো এমটি স্পেস দেখছো, তাহলে ইট ক্যান বি আইদার আর্টিফ্যাকচুয়াল স্পেসেস, মানে টিস্যু প্রসেসিং এর জন্য এরকম স্পেস ফর্মেশন হয়ে গেছে, অর ইট ক্যান বি ব্লাড ভেসেল, অর ইট ক্যান বি গ্ল্যান্ডস। সো ডু ইউ নো হাউ টু ডিফারেন্সিয়েট দ্যাট? তোমাদের তো স্লাইড থাকবে পরীক্ষায়। আর্টিফ্যাকচুয়াল স্পেস যদি হয় তাহলে দ্য স্পেসেস উইল নট বি লাইন্ড বাই এনি কাইন্ড অফ সেলস, জাস্ট টিস্যুর মধ্যে একটা ফাঁকা স্পেস তৈরি হয়ে গেছে, ইট উইল নট বি লাইন্ড বাই এনি কাইন্ড অফ সেলস। এবার যদি একটা কোনো স্পেস ফর্মেশন হয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে লাইনিং epithelial cells রয়েছে, then you have to see whether those cells are endothelial cells or epithelial cells. যদি endothelial cells হয় তাহলে those are blood vessels. Endothelial cells কি করে বুঝবো? flattened cells. আর blood vessel যদি হয় তাহলে একটা surrounding those cells একটা thin বা thick layer of muscle থাকবে, smooth muscle surrounding the endothelial cells. ডিপেন্ড করছে যে whether it is a capillary or vein or artery, muscle thicknessটা কতটা তার উপর ডিপেন্ড করছে। যদি আর্টারি হয় তাহলে thick walled vessels হবে, আর যদি ভেইন হয় বা ক্যাপিলারি হয় তাহলে ভেরি থিন ওয়ালড ভেসেলস হবে। তাহলে এখানে আমরা যে ছবিটা এখানে দিয়েছি, এখানে দেখো যদি তোমরা এগুলো দেখো, সাপোজ ইফ ইউ লুক এট দিস ওয়ান অর দিস ওয়ান, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেলস, সো প্রবাবলি দিস আর ব্লাড ভেসেলস। বাট যদি এটা দেখো বা এটা দেখো, ইন দোজ কেসেস ইউ উইল বি ফাইন্ডিং যে এখানে দের ইজ নো, ফার্স্ট অফ অল এই সেলগুলো হচ্ছে যে these are not flattened cells, these are তোমার epithelial cells,
বা গ্ল্যান্ডুলার সেলস ক্যান বি আইদার কিউবয়েডাল অর কলামনার। আর যেটা হবে যে গ্ল্যান্ডুলার সেলস এর বাইরে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে অ্যান্ড সারাউন্ডিং কোনো রকম ব্লাড মানে মাসল লেয়ার থাকবে না। তাহলে গ্ল্যান্ড আর ব্লাড ভেসেল কি করে ডিফারেন্সিয়েট করতে হয় বুঝতে পারলে? In case of blood vessels, you will be having an empty space lined by endothelial cells. Endothelial cells are flattened cells, and surrounding those cells, you will be having a muscle layer, smooth muscle layer. যদি গ্ল্যান্ড হয় তাহলে যেটা হবে যে those glands are lined by epithelial cells. Epithelial cells are either cuboidal or columnar. সেই epithelial cells এর চারপাশে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে। Why that is important? Because আমরা যখন অ্যাডেনোকার্সিনোমা পড়বো তখন আমরা দেখবো the basement membrane gets breached. এই সেলগুলো যখন malignant transformation হবে, the basement membrane will get breached and there will be no surrounding muscle layer outside those glandular epithelium. ঠিক আছে? তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডেসিডুয়ার স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ, ডেসিডুয়ার মধ্যে এখানে আমি কি বললাম, sheets of cells which have abundant eosinophilic cytoplasm, আর মাঝখানে these are blood vessels and glands. এই ব্লাড ভেসেল গুলো দিয়ে নিউট্রিশন ইজ রিচিং দ্য ফিটাস। আর এই গ্ল্যান্ডস গুলো কোত্থেকে এলো? ফ্রম দ্য এন্ডোমেট্রিয়াম, তাই তো? এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস এখানে এসছে। আচ্ছা, এবারে দেখো হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউ ইজ কোরিওনিক ভিলাই। এটা তো ম্যাটারনাল সাইডটা ডেসক্রাইব করলাম, এবার ফিটাল সাইডটায় চলে এসো, কোরিওনিক ভিলাই। কোরিওনিক ভিলাই কিরকম দেখতে হবে? এই যে আমি বলছিলাম যে এরকম একটা স্ট্রাকচার যেখানে হচ্ছে যে মাঝখানে ইফ ইউ সি দেয়ার ইজ আ ফাইব্রোভাস্কুলার কোর, মানে মাঝখানে তুমি যদি দেখো এখানে একটা দেখছো যে মিক্সয়েড সাদা সাদা হয়ে গেছে, মানে কি চেঞ্জ হয়েছে? টিস্যুর ভেতরটা যদি সাদা হয়ে গিয়ে থাকে তাহলে কি বলবে? ফ্যাট তো তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাডিপোসাইট থাকবে, এখানে দেখছো পুরো সাদা মতো হয়ে গেছে। আর এই যে মাঝখানে এগুলো দেখছো দিস আর দ্য ব্লাড ভেসেলস। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার যেখানে মাঝখানটা সাদা সাদা হয়ে গেছে অ্যান্ড দে হ্যাভ ইন বিটুইন ব্লাড ভেসেলস, আর চারপাশে দের ইজ এ লেয়ার অফ সেলস। তো এটাকে কি বলে? মিক্সয়েড চেঞ্জ। মিক্সয়েড মানে প্রেজেন্স অফ বা ডিপোজিশন অফ এক্সট্রাসেলুলার মিউসিন। যদি একটা টিস্যুর মধ্যে দেখছো যে দের ইজ এরকম একটা ফাঁকা স্পেস ফর্মেশন হচ্ছে বা সাদা সাদা হয়ে যাচ্ছে, ইট ক্যান বি আইদার ইডিমা হলে কি হবে? দের ইজ অ্যাকিউমুলেশন অফ ফ্লুইড জমার জন্য সেলগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে। আর যদি দেখছো যে এক্সট্রা সেলুলার এরকম হোয়াইট ডিপোজিশন হচ্ছে, তাহলে দিস ইজ প্রবাবলি এক্সট্রাসেলুলার মিউসিন, সেটাকে আমরা বলছি মিক্সয়েড চেঞ্জ। তাহলে যদি আমরা কোরিওনিক ভিলাইয়ের স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখছি যে এখানে তোমার এরকম মিক্সয়েড চেঞ্জ, তার মধ্যে এরকম এসেছে ব্লাড ভেসেলস সারাউন্ড। এবার চারপাশে আমরা যদি দেখি তাহলে দিস ইজ দ্য কোরিওনিক ভিলাই। আমি কি বলেছি যে এখানে তোমার একটা ফাইব্রোমিক্সয়েড বা মানে ফাইব্রোভাস্কুলার কোর হবে, দ্যাট ইজ সারাউন্ডেড বাই দ্য ট্রোফোব্লাস্ট। তাহলে ওটার জাস্ট চারপাশে যে লেয়ার গুলো আছে, যে চারপাশে যে সেলটা আছে, দ্যাট ইজ ইউর ট্রোফোব্লাস্ট। আর তার বাইরে যে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখবে, দ্যাট ইজ আ ইনসাইড ইউর ট্রোফোব্লাস্ট। এবারে দেখো এই যে এরকম একটা ফর্মেশন হয়েছে, এখান থেকে এরকম একটা সলিড বাড নিচের দিকে বেরিয়ে আসছে, এখানে একটা সলিড বাড আসছে, এখানে একটা সলিড বাডের মতো আসছে, তো বাডিং হচ্ছে। তো তাহলে এই সলিড বাড যেগুলো হচ্ছে এগুলোকে কি বলে? এগুলো ফার্স্ট ইয়ারে পড়িয়েছিল তাই না? তো কি বলে ওটাকে? ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট। ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট মানেটা কি? যেখান থেকে সলিড বাডিং হচ্ছে, এই ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্টের মধ্যে যখন আবার মানে এই সলিড নেস্টের মাঝখানে যখন আবার ওরকম একটা ফাইব্রোমিক্সয়েড চেঞ্জ আসবে, তখন উই উইল বি কলিং ইট, ওখানে আরেকটা ভিলাই ফর্মেশন হবে। তাহলে সলিড নেস্ট অফ সেলস বা সলিড বাডস অফ সেলস, যেটা এখান থেকে তোমার একটা সাইড থেকে বেরোচ্ছে, উই আর কলিং দ্যাট ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট। সেটার মধ্যে যখন আবার তোমার ফাইব্রোমিক্সয়েড চেঞ্জ হবে, তখন উই উইল বি কলিং ইট অ্যানাদার কোরিওনিক ভিলাই। এটা বুঝতে পারলে? তাহলে স্ট্রাকচার অফ দ্য তোমার প্লাসেন্টা বা তোমার কোরিওনিক ভিলাই কিরকম হবে। আচ্ছা, প্লাসেন্টাল প্যাথোলজি তোমাদের এরকম একটা লিস্টে জিজ্ঞেস করা হবে যে প্লাসেন্টাল কি হয়, এন্ড তারপরে তোমাদের যে কোনো একটা ব্যাপারে জিজ্ঞেস করা হবে কি ডেসক্রাইব করো কমপ্লিট মোল কি পার্শিয়াল মোল এটসেট্রা। ঠিক আছে? এবারে তোমার তাহলে প্লাসেন্টাল প্যাথোলজি সব থেকে মানে সবার আগে যেটা কমনেস্ট কজ হয় ইনফ্লামেশন। যে কোনো অর্গানের মধ্যে ইনফ্লামেশন ইজ এ ভেরি কমন থিং। ধরো গল ব্লাডার পড়ছি তো উইল স্টার্ট উইথ কোলেসিস্টাইটিস, কি আমরা আজকে অ্যাপেন্ডিক্স পড়ছি তো উইল গো ফর অ্যাপেন্ডিসাইটিস। সেরকম প্লাসেন্টাতে ইনফ্লামেশন হতে পারে, ওটাকে আমরা কি বলবো? প্লাসেন্টা ইনফ্লামেশন হলে
দ্য টার্ম ইউজড ইজ কোরিওঅ্যামনিওনাইটিস। ঠিক আছে, তাহলে প্যাথোলজির মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে আমরা সবসময় আইটিস ইউজ করছি। নেক্সট গ্রস অ্যাবনর্মালিটিস। গ্রস মানে যেরকম মানে দেখতে বা যেরকম স্ট্রাকচারটা হওয়া উচিত সেখান থেকে কিছু একটা অ্যাবনর্মালিটি হয়েছে, সেখান থেকে চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ কল্ড গ্রস অ্যাবনর্মালিটি। তো গ্রসের মধ্যে কি হতে পারে? একটা হচ্ছে তোমার এই অ্যাক্রিটা ইনক্রিটা পারক্রিটা, এটার মানে হচ্ছে প্লাসেন্টাটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার কতটা ঢুকলো তার উপর বেস করে তোমার ডিপেন্ড করছে যে অ্যাক্রিটা হয়েছে মানে জাস্ট টাচ করছে না ইনভেড করছে না পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে। মায়োমেট্রিয়ামের সাথে তো মানে এন্ডোমেট্রিয়ামের সাথে তো প্লাসেন্টাটা অ্যাটাচ থাকবে। এবার যদি ওটা ইনভেড করে ভেতর দিকে ঢুকে যাচ্ছে তখন বেসড অন দ্য ডিগ্রি অফ ইনভেশন আমরা ভাগ করছি এইভাবে যে অ্যাক্রিটা ইনক্রিটা পারক্রিটা। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্যাথোলজি। তারপর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, মানে প্লাসেন্টাটা যেখানে থাকার কথা ছিল সেখানে নেই, লোয়ার ইউটেরিন সেগমেন্টে চলে এসেছে, রিজাল্টিং ইন ব্লিডিং। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড প্লাসেন্টা প্রিভিয়া। তারপর হচ্ছে টুইন প্লাসেন্টা, মানে টুইন প্রেগন্যান্সি হয়েছে, দুটো প্লাসেন্টা ফর্মেশন হয়ে গেছে। সো দিজ আর দ্য গ্রস অ্যাবনর্মালিটিস। মানে তোমরা প্লাসেন্টা যখন দেখছো গ্রসলি তখন দেখবে যে তোমার যেরকম নর্মাল স্ট্রাকচার হওয়ার কথা সেরকম না হয়ে গিয়ে দিস আর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। তারপর হচ্ছে মেটাবলিক অ্যাবনর্মালিটিস, যেমন হচ্ছে টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি, যেটাকে বলে তোমার এক্লামশিয়া প্রি এক্লামশিয়া। তো সেখানে হচ্ছে যে হাই বিপি এবং ওখানে আরো মেটাবলিক কিছু কমপ্লিকেশন হওয়ার জন্য দেয়ার আর সাম চেঞ্জেস ইন দ্য প্লাসেন্টা, সেটাকে আমরা বলছি টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। তারপর হচ্ছে প্রোডাক্ট অফ জেস্টেশন, মানে হচ্ছে প্লাসেন্টা ধরো একটা মিসক্যারেজ হয়েছে বা একটা তোমার নর্মাল প্রেগন্যান্সি হচ্ছে, তখন যে প্লাসেন্টা চেঞ্জেস গুলো আসবে, সো দ্যাট কামস আন্ডার প্লাসেন্টাল প্যাথোলজি। আর লাস্টলি যেটা তোমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজেস। জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ মানে যে প্লাসেন্টার লাইনিং আছে ট্রোফোব্লাস্ট, সেটার বিনাইন বা ম্যালিগন্যান্ট ওভারগ্রোথ। মানে যা প্লাসেন্টার যে লাইনিং সেলস যেটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট, সেই ট্রোফোব্লাস্টের যখন তোমার কোনো রকম প্যাথোলজি হচ্ছে, ক্যান বি বিনাইন ক্যান বি ম্যালিগন্যান্ট, তখন আমরা ওটাকে বলছি জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। অ্যান্ড দ্যাট ইজ দ্য টপিক অফ ডিসকাশন ফর দ্য ডে। তো এই লিস্টটা তোমাদের হয়তো জিজ্ঞেস করা হবে যে এনলিস্ট দ্য ভেরিয়াস প্যাথোলজিস ইন দ্য প্লাসেন্টা বলে নিয়ে তোমাদের যে কোনো একটার ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে। তাহলে ফার্স্টে হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হাইডাটিডিফর্ম মোল। হাইডাটিডিফর্ম মোল মানেটা কি? তাহলে দিস ইজ অ্যান অ্যাবনর্মাল প্লাসেন্টা। হ্যাঁ, কি কি অ্যাবনর্মালিটি হচ্ছে? দেয়ার আর টু অ্যাবনর্মালিটিস। কি হয়? একটা হচ্ছে তোমার প্লাসেন্টা, একটা হচ্ছে যে কোরিওনিক ভিলাই যেটা উইল বিকাম এনলার্জড, মানে নর্মাল যে শেপ সাইজ তার থেকে অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড তার মধ্যে কি চেঞ্জ হবে না, ইডিম্যাটাস হাইড্রপিক চেঞ্জ। ঠিক আছে, আমরা বলেছিলাম যে নর্মাল যে কোরিওনিক ভিলাইয়ের সেন্টারে ইউ হ্যাভ ব্লাড ভেসেলস অ্যান্ড ইউ হ্যাভ আ ফাইব্রোমিক্সয়েড স্ট্রোমা। সেটা যখন হাইড্রপিক চেঞ্জ হয়ে যাবে, মানে সমস্ত ব্লাড ভেসেল ওখান থেকে সরে যাবে, থাকবে না, এবং there will be accumulation of fluid inside the fibromyxoid stroma, তখন আমরা ওটাকে বলছি হাইড্রপিক চেঞ্জ। হাইড্রপিক চেঞ্জ মানে কি দিস accumulation of water বা fluid within the cells, তাই তো? তো সেটা যখন হচ্ছে তার সাথে সাথে যেটা হচ্ছে যে ওখানে যে সারাউন্ডিং, ওখানে যে নর্মাল ব্লাড ভেসেলস গুলো ছিল সেই ব্লাড ভেসেল গুলো সব চলে যাবে। তো তাতে করে যেটা হবে যে আমরা কোনো ভাস্কুলার কম্পোনেন্ট পাবো না, আমরা পুরোটাই একটা হাইড্রপিক চেঞ্জ পাবো অ্যান্ড পুরো জিনিসটা ইডিমেটাস লাগবে। সো দ্যাট ইজ কল্ড হচ্ছে এনলার্জড ইডিমেটাস হাইড্রপিক চেঞ্জ। আর এটা হওয়ার জন্য যে এক একটা কোরিওনিক এক একটা যে ভিলাই হবে, দে উইল বিকাম ভেসিকুলার। ভেসিকুলার মানে হচ্ছে ভেসিকেল, জানো? ভেসিকেল মানে হচ্ছে একটা রাউন্ডেড স্ট্রাকচার যেটার ভেতরটা এমটি, কি ফিল্ড উইথ ফ্লুইড, দ্যাট ইজ কল্ড ভেসিকুলার। আর তার সাথে যেটা হবে যে দেয়ার উইল বি ভেরিয়েবল অ্যামাউন্ট অফ সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। মানে এই যে আমরা বলছি যে এক একটা কোরিওনিক ভিলাই ইজ সারাউন্ডেড বাই ট্রোফোব্লাস্ট, সেই ট্রোফোব্লাস্টের প্রলিফারেশন হবে। মানে নর্মাল কোরিওনিক ভিলাই, ইফ ইউ লুক অ্যাট ইট, the amount of chorionic villi that you will see surrounding the chorionic villi, তার compared to that এখানে there will be trophoblastic proliferation, মানে more and more trophoblastic proliferation around the chorionic villi। এবারে কতটা trophoblastic proliferation হলো সেই বেসিসে আমরা ডিভাইড করি between complete and partial mole। তো we are coming to that। তাহলে হাইডাটিডিফর্ম মোল যদি কেউ ডেফিনিশন জিজ্ঞেস করে বলতে পারবে? মানেটা কি? যে there is abnormality in the placenta। কি ধরনের abnormality? না, the chorionic villi will become enlarged। তার সাথে কি হবে? There will be edematous hydropic change to the chorionic villi, that is first point। Second point হবে there will be
ভেরিয়েবল অ্যামাউন্ট অফ সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। ঠিক আছে, তো কতটা ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন হলো তার উপর ডিপেন্ড করছে আমরা কমপ্লিট না পার্শিয়াল বলবো। আচ্ছা, কমপ্লিট মোল। সো কমপ্লিট মোলে কি হবে? কমপ্লিট মোল মানে হচ্ছে ডিফিউজলি এনলার্জড, মানে সবকটা ভিলাই তোমার এনলার্জড হয়ে গেছে অ্যান্ড প্রত্যেকটা ভিলাই হচ্ছে অ্যাভাসকুলার ইডিমেটাস হয়ে গেছে উইথ সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। তাহলে সবকটা ভিলাইয়ের মধ্যেই যদি আমরা হাইডাটিডিফর্ম মোলের চেঞ্জেস পাই, দ্যাট ইজ কমপ্লিট মোল। আর পার্শিয়াল মানেটা কি? কয়েকটা হয়েছে, কয়েকটা এখনো নর্মাল আছে। ইটস ভেরি সিম্পল। কমপ্লিট পার্শিয়াল আমরা সব জায়গায় যেরকম আমরা শুনে থাকি যে কমপ্লিট মানে হচ্ছে কমপ্লিটলি তোমার কমপ্লিট চেঞ্জ। কমপ্লিট মানে হচ্ছে যে প্রত্যেকটা ভিলাই হচ্ছে এনলার্জড, ইডিম্যাটাস উইথ হাইড্রোপিক চেঞ্জ অ্যান্ড দের ইজ সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দুটো যে বড় বড় ভিলাই আছে সেই ভিলাইয়ের মাঝখানে there will be formation of intervillar cell nests, মানে there will be proliferation of cells, nest of cells in between two hydropic villi. তারপরে হচ্ছে no fetal tissue, there is no normal pregnancy going on, so fetus তো আসবেই না, so there is no fetal tissue. Next you will get theca lutein cyst. Theca lutein cyst মানে cystic spaces পাবে that will be surrounded by your ওভারিজ অ্যানাটমি তোমাদের যখন পড়ানো হয়েছিল তোমাদের গ্রানুলোসা সেল, থিকা সেল এগুলো বোধহয় বলেছিল, তাই না? তো তাহলে আমরা যখন একটা সিস্ট পাচ্ছি সেই সিস্টের লাইনিংয়ে যখন আমরা থিকা সেলস পাচ্ছি, সেই থিকা সেলস আর লুটিনাইজড, তখন আমরা বলছি লুটিনাইজড থিকা লুটিন সিস্ট। তাহলে ওইরকম কিছু সিস্ট তোমরা পেতে পারো। নেক্সট হচ্ছে যে যদি আমরা আইএইচসি করি তাহলে দেখবো যে মলিকুলার জিনোটাইপিং করি তাহলে P57 যে আইএইচসিটা হয় দ্যাট উইল বি নেগেটিভ। আইএইচসি তোমরা শুনেছো এর আগে কোথাও? IHC immunohistochemistry is a confirmatory test for certain type of tumors. কোথায় শুনেছো? হ্যাঁ, লাং ক্যান্সারে একটা IHC নাম বলো। লাং ক্যান্সারে EGFR, ALK শুনেছো তো? কোনটা? CD56। হ্যাঁ, CD56 for small cell carcinoma, তাই না? তো তাহলে দিজ আর অল ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মার্কার্স, মানে একটা সেলের যে চারপাশে যে অ্যান্টিজেন আছে তার এগেনস্টে আমরা কিছু অ্যান্টিবডি ডেভেলপ করছি, সেটা যখন ওখানে ট্যাগ করে দিয়ে ওটাকে হাইলাইট করছি, দ্যাট ইজ কল ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। মোর কমন, তুমি লাংস বলছো, মোর কমন হচ্ছে আমরা যখন লিম্ফোমা পড়েছিলাম তখন উই স ইট কি সিডি মার্কার্স, CD21, CD20, তাই না, CD3। লিম্ফোমা হয়ে গেছে তো? তাহলে লিম্ফোমা পড়ার সময় উই স দ্যাট it is আমরা immunohistochemistry we saw at that point of time কি how are you differentiating between individual lymphomas. তো এখানে আমাদের কনফার্মেটরি হচ্ছে যদি CD57 করো তাহলে it will be negative. Why it is important? তুমি বলবে নেগেটিভ হয়ে তাহলে বুঝবো কি করে? নরমাল টিস্যুতেও তো যদি নেগেটিভ হতে পারে, তাহলে যদি we are differentiating between complete and partial using CD57, কারণ যদি partial হয় তাহলে CD57 will be positive, আর যদি CD57 নেগেটিভ হয় we will be calling it a complete mole. বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট হচ্ছে প্যাথোজেনেসিসটা কি, মানে এরকম হঠাৎ করে একটা হাইড্রাটিডিফর্ম মোল যে হলো বা হাইড্রোপিক চেঞ্জ হলো, তো প্যাথোজেনেসিস কেন, কিভাবে হচ্ছে? তাহলে নর্মালি আমরা জানি যে যখন আমরা ফার্স্টেই বললাম যে ইমপ্লান্টেশন হয় বা ফার্টিলাইজেশন হয় তখন ইট ইজ বিটুইন ওয়ান ওভা অ্যান্ড ওয়ান স্পার্মাটোজোয়া, তাই তো? একটা নর্মাল স্পার্ম একটা নর্মাল ওভাম ফিউশন হবে তবে তো ফার্টিলাইজেশন হবে, তাহলে দ্যাট, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, দের ইজ আ empty ovum, মানে ovum is empty and that is getting fertilized by two sperms. The ovum is empty, মানে ওর সোম্যাটিক নাম্বার হচ্ছে 0, তার সাথে দুটো sperms are getting fertilized, either সেটা otherwise একটা ওভাম empty ovum তার সাথে একটা sperm, তারপর that is getting disomy, মানে সেটা ভেঙে যাচ্ছে, দুটো ফর্মেশন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? একটা নর্মাল ওভাম একটা নর্মাল স্পার্ম, তাহলে দুটো ফর্মেশন হলো, দ্যাট ইজ কল্ড জাইগোট। এবারে হচ্ছে যদি ওটা একটা ওভাম তার সাথে, মানে একটা এমটি ওভাম তার সাথে দুটো স্পার্ম, দেন ইউ আর গেটিং কমপ্লিট মোল। অর যদি একটা ওভামের সাথে একটা এমটি ওভামের সাথে একটা স্পার্ম ফিউশন হলো অ্যান্ড দেয়ার ইজ ব্রেকিং ইনটু টু পার্টস, দেন অলসো উই আর গেটিং আ কমপ্লিট মোল। তাহলে এখানে তোমার এটা কত হবে, নাম্বার অফ ক্রোমোজোমস কত দাঁড়াবে? নাম্বার অফ ক্রোমোজোমস কত হবে?
আমি কি বললাম একটা এমটি ওভাম, তাহলে সেখানে 0, তারপর হচ্ছে দুটো স্পার্মস, তাহলে ওটার 23, ওটার 23, আর এটা 0, দ্যাট ইজ ইকুয়াল টু 46। তাহলে নর্মাল, তাহলে যেটা তোমার যদি ক্রোমোজোমাল নাম্বার হবে ইকুয়াল টু 46, বিকজ 1 এমটি ওভাম অ্যান্ড দুটো নর্মাল স্পার্মস। ঠিক আছে? তাহলে so come to this picture, here you can see যে আমরা একটু আগে যখন আমরা দেখিয়েছিলাম যে কোরিওনিক ভিলাই যখন আমরা একটু আগে ফার্স্টে দেখিয়েছিলাম, তখন we saw যে এই এক একটা ভিলাই এর আন্ডারে তোমার ব্লাড ভেসেল ছিল and there was a myxoid structure, মানে it looked myxoid and it had very blood vessels. এখানে দেখো পুরোটা ইডিমেটাস চেঞ্জ হয়ে গেছে, হাইড্রোপিক চেঞ্জ কেন, ভেতরটা পুরো ইউনিফর্মলি সাদা হয়ে গেছে and there is no blood vessel. That is one point. Second হচ্ছে এত বড় villi আমরা দেখিনি। When we saw a normal structure of placenta বা chorionic villi, we saw that variable sized villi, chorionic villi, and none of them are so big. এখানে আমরা দেখতে পাচ্ছি যে all the villi have become enlarged, বিশাল বড় বড় হয়ে গেছে। এই একটা villi দেখা যাচ্ছে in this field, এখানে একটা দেখা যাচ্ছে, and all of them have become hydropic with no blood vessels in between, and দুটোই হচ্ছে surrounded by তোমার হচ্ছে trophoblastic cells। এই যে দেখছো circumferential trophoblastic proliferation হয়েছে। So this is what you are getting microscopically, তাই তো? আরেকটা কি বলেছিলাম, ইন্টারভিলার সেল নেস্টস বলেছিলাম। দেখো এই একটা ভিলাই, এই একটা ভিলাই, এই ভিলাইদের মাঝখানে এখানে একটা, এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, এই যে এখানে এগুলো সব হচ্ছে ইন্টারভিলার সেল নেস্টস। এখানে একটা ভিলাই, এখানে একটা ভিলাই, বিটুইন দ্য ভিলাই, এই যে এখানে একটা হয়েছে, between the two villi there will be formation of cell nests, মানে solid nests of cells in between two villi, তাই তো? So this is microscopically how a chorionic how complete hydatidiform mole will look. তারপর হচ্ছে partial mole। partial mole আমরা কি বলেছি, just like complete mole, কিন্তু there will be admixture of normal chorionic villi along with hydropic villi। partial মানে তো পুরোপুরি কমপ্লিট নয়, মানে যেখানে নরমাল থাকবে কিছু অ্যাবনর্মাল থাকবে, নরমাল chorionic villi এর সাথে when it is admixed with some edematous villi with trophoblastic proliferation, তখন আমরা বলছি পার্শিয়াল মোল। এবার একটা ইম্পর্টেন্ট ফিচার অফ পার্শিয়াল মোল হচ্ছে স্ক্যালপিং অফ দ্য কোরিওনিক ভিলাই। ঠিক আছে? স্ক্যালপিং অফ দ্য কোরিওনিক ভিলাই কি, সেটা উইল কাম টু ইট when you see the picture. Then there will be presence of fetal RBC. fetal RBC কেন থাকবে? বিকজ কিছু নর্মাল প্রলিফারেশন হয়েছে, কিছু অ্যাবনর্মাল। তো নর্মাল প্রলিফারেশন যেখানটায় হয়েছে ভিলাইতে, তা তো ফিটাল স্ট্রাকচার ডেভেলপ করছে, তাহলে সেখানে ফিটাল RBC চলে আসবে। In a complete mole you will not get any fetal structure, so there is no question of getting any fetal RBC. আচ্ছা, আমি আগেই বলেছিলাম P57IHC যদি করো তাহলে মলিকুলার জিনোটাইপিং করলে ইট উইল বি পজিটিভ। তাহলে P57IHC হেল্পস টু ডিফারেন্সিয়েট বিটুইন কমপ্লিট এন্ড পার্শিয়াল মোল। যদি পজিটিভ আসে তাহলে পার্শিয়াল, নেগেটিভ হয়ে গেলে ইট উইল বি কমপ্লিট। আচ্ছা, এবার প্যাথোজেনেসিসটা কি আছে? ওখানে আমরা দেখেছিলাম there is a empty ovum getting fertilized by 2 sperms। তো এখানে প্যাথোজেনেসিসটা কি হচ্ছে? একটা নর্মাল ওভাম গেটিং ফার্টিলাইজড বাই 2 sperms। তাহলে নর্মাল ওভামটা হচ্ছে 23, দুটো স্পার্ম এলো, এটা 23, ওটা 23, তো টোটাল নাম্বার কত হলো? ক্রোমোজোমাল নাম্বার তাহলে কত দাঁড়ালো? 23 প্লাস 23 প্লাস 23, 69 হয়ে গেল, তাই না? তাহলে নর্মাল প্রেগন্যান্সি হলে 46, একটা নর্মাল ওভাম নর্মাল স্পার্ম, কমপ্লিট হলেও 46। সেখানে ওভামটা এমটি, কিন্তু দুটো স্পার্মের জন্য 23 চলে এসেছে। আর যদি পার্শিয়াল হয় তাহলে ওভামের জন্য 23 আর দুটো স্পার্মের জন্য ইন্ডিভিজুয়ালি 23। সো ইউ আর গেটিং টোটাল 69 ক্রোমোজোমাল নাম্বার ইন কেস অফ পার্শিয়াল মোল। দুটোর ক্ষেত্রেই একই, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, যে কমপ্লিট মোল বা পার্শিয়াল মোল দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। কি, ফলো আপ উইথ সিরিয়াল beta-hCG লেভেল। সিরিয়াল মানেটা কি, আজকে দেখলে আবার কিছুদিন পর দেখবে, আবার কিছুদিন পর দেখবে, and you will see যে levels rise করছে না ফল করছে। that is called serial estimation. That is, you keep checking the levels at a certain interval of time and then compare the results with the previous result. ওটাকে সিরিয়াল এস্টিমেশন বলে। এবার এটা কিরকম দেখতে হয় মাইক্রোস্কোপিক্যালি দেখে নাও। See, this is a case of partial mole. partial mole কি হচ্ছে? এইটা একটা enlarged hydropic villi, just like you saw in complete mole. So this is a very large villi that has undergone hydropic change. কেন hydropic change? Because ভেতরটা পুরো সাদা হয়ে গেছে। এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা একটা hydropic change, এটাও hydropic change হয়েছে। এই দুটোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিছু villi এসেছে, ধরো এই জায়গাগুলো,
এগুলো তো হাইড্রোপিক চেঞ্জ হয়নি, এগুলো তো জাস্ট লাইক নর্মাল ভিলাই লাগছে, তাই না, একদম ছোট ছোট নর্মাল সাইজ। আর এখানে দেখো যদি ইফ ইউ কম্পেয়ার দিস ভিলাই উইথ দিস ওয়ান, এখানে একদম পুরো সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, কিন্তু এখানে দেখো অতটা ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন নেই। তার সাথে ধরো এই ভিলাইটা যদি দেখো, এখানে দেখো ভেতরে লাল 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 ফর্মেশন দেখতে পাচ্ছ। সো দিস আর দ্য ফিটাল আরবিসি। ওখানে ভেতরে ব্লাড ভেসেল ফর্মেশন হয়েছে, ওখানে ফিটাল আরবিসি এসে গেছে। ফিটাল আরবিসি ইজ ইন দ্য কেস অফ পার্শিয়াল মোল কোথায় পাবে? নর্মাল ভিলাইয়ের মধ্যে, না হাইড্রোপিক চেঞ্জ হয়েছে যে সেই ভিলাইয়ের মধ্যে? উইদিন দ্য নর্মাল ভিলাই। তাহলে নর্মাল ভিলাই অ্যাডমিক্সড উইথ হাইড্রোপিক চেঞ্জ হয়ে গেছে সেরকম ধরনের ভিলাই। অ্যান্ড নর্মাল ভিলাইয়ের মধ্যে ফিটাল আরবিসি পাবে, নর্মাল ভিলাইয়ের মধ্যে তোমরা ব্লাড ভেসেলস পাবে, আর নর্মাল অ্যামাউন্ট অফ ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন পাবে। সেটার সাথে অ্যাডমিক্স থাকবে যে হাইড্রোপিক চেঞ্জ ওয়ালা ভিলাই, সেখানে ইউ উইল বি গেটিং একদম ইডিমেটাস চেঞ্জ অ্যান্ড ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। আচ্ছা, এবার স্ক্যালোপিং মানেটা কি? একটু আমি বললাম না স্ক্যালোপিং হয়ে যায়, এইটাকে বলে স্ক্যালোপিং। এই যে সো there is a uniform outline of the chorionic villi, এরকম আস্তে আস্তে দেখো হঠাৎ করে there is a inpouching, এই যে এরকম করে the outline or the outer layer is protruding inside the core of the chorionic villi, এই যে ভেতরে ঢুকে যাচ্ছে, this is called scalloping। এই জিনিসটা তোমার কমপ্লিট মোলে আসবে না। in a case of complete mole the outline will be uniform, round একটা স্ট্রাকচার হবে, there is uniform outline। কিন্তু যদি এটা তোমার ভেতর দিকে ঢুকে যাচ্ছে just like this case, কি the outline of the trophoblastic cells যদি ভেতরে within the fibroblascular core এরকম চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, this is called scalloping। তাহলে আমি যে ফিচার্স গুলো বলেছিলাম সেগুলোর মধ্যে ছিল যে admixture of normal and hydropic villi, নেক্সট পয়েন্টটাই ছিল scalloping, so this is what we call by scalloping। আচ্ছা, this is the last মানে আমাদের যে benign proliferate Hydatidiform মোলের মধ্যে তিনটে আছে আর কি, কমপ্লিট, ইনকমপ্লিট, আর তোমার হচ্ছে যে মানে কমপ্লিট ইনকমপ্লিট, আর হচ্ছে তোমার ইনভেসিভ মোল। ইনভেসিভ মানেটা কি? ভেতরে ঢুকে যাচ্ছে, কি ঢুকছে? তোমার হাইড্রোপিক ভিলাই, তাই তো? তাহলে মায়োমেট্রিয়ামের মধ্যে যদি হঠাৎ করে দেখো যে মোলার টিস্যু ইনটু দ্য ইউট্রিন ওয়াল, তখন আমরা সেটাকে বলছি ইনভেসিভ মোল। ইনভেসিভ মানে হচ্ছে যে কোনো স্ট্রাকচার যদি একটা অন্য জায়গায় ওটাকে ইনফিলট্রেট করে যাচ্ছে, তখন সেটাকে আমরা ইনভেসিভ বলি। তাহলে মায়োমেট্রিয়ামের মধ্যে র্যান্ডামলি আমরা দেখতে পাচ্ছি যে কিছু মোলার টিস্যু চলে এসেছে, দ্যাট ইজ দ্য ইনভেসিভ মোল। আর জাস্ট লাইক তোমার ক্লাসিক মোলের মতোই দেখতে হবে, মাইক্রোস্কোপিক্যালি আলাদা করে কিছু হবে না, জাস্ট দেখবে চারপাশে মায়োমেট্রিয়াল টিস্যু আর মাঝখানে হঠাৎ মোলার টিস্যু এসে গেছে, এন্ড দেন ইউ ক্যান কল ইট আ ইনভেসিভ মোল। মানে চারপাশে মায়োমেট্রিয়াল টিস্যু আইসোলেটেড, ভেতরে কিছু ইনভেসিভ, ভেতরে কিছু মোলার টিস্যু চলে এসেছে, সো দ্যাট ইজ দ্য ইনভেসিভ মোল। এটা তোমাদের অতটা আসে না, তোমাদের পার্শিয়াল বা কমপ্লিট মোলটাই শর্ট নোট আসে। তো এবারে হচ্ছে যে একটা পেশেন্ট তোমার কাছে এসেছে প্রেজেন্টিং উইথ হাইডাটিডিফর্ম মোল, তাহলে তোমরা কি করে সেই পেশেন্টটাকে ডায়াগনোজ করবে, ইনভেস্টিগেট করবে? তো পেশেন্ট when the patient comes to you in the OPD কি বলবে, কি প্রবলেম হচ্ছে? তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেশেন্ট উইল থিঙ্ক যে শি ইজ হ্যাভিং আ নর্মাল প্রেগনেন্সি। ঠিক আছে, এই যে লেখা আছে 4th to 5th month of gestation, মানে ওর অলরেডি 4-5 মাস ধরে অ্যামেনোরিয়া চলছে, সেই অবস্থায় পেশেন্ট ভাবছে আমি প্রেগনেন্ট। নিয়ে পেশেন্ট যখন প্রেজেন্ট করছে তখন বলছে যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে। মানে আফটার 4-5 months অফ প্রেগনেন্সি ভাবছে কেন? বিকজ দের ইজ এনলার্জমেন্ট, তো মানে এনলার্জমেন্ট অফ দি ইউটেরিন ক্যাভিটি, সেজন্য ভাবছে প্রেগনেন্সি, তার সাথে তার অ্যামেনোরিয়া চলছে। তো সেই অবস্থায় 4-5 মাস পেটে কেটে গেছে, তখন দ্য পেশেন্ট হ্যাজ প্রেজেন্টেড টু ইউ অ্যান্ড দ্য পেশেন্ট ইজ কমপ্লেনিং যে I think I am pregnant but I am having bleeding, আর তার সাথে কি হচ্ছে, there is presence of discharge of বা passage of grape-like masses per vagina, মানে ভ্যাজাইনাতে এরকম যে আমরা বললাম হাইড্রোপিক চেঞ্জ হওয়ার জন্য এরকম গ্রেপের মতো দেখতে ভেসিকলস ফর্মেশন হবে, there is passage of grape-like vesicles per vagina। এরকম একটা ক্যারেক্টারিস্টিক হিস্ট্রি যখন পেশেন্ট দেবে তখন you will start thinking about Hydatidiform mole বা মোলার প্রেগন্যান্সি। পেশেন্ট যদি জাস্ট বলে যে আমার ব্লিডিং হচ্ছে আফটার 4-5 months অফ অ্যামেনোরিয়া, তো হোয়াট ইজ দ্য ফার্স্ট থট দ্যাট উইল কাম টু ইউর মাইন্ড? তখন কি দুম করে মোলার ভাববে? কি ভাববে? মিসক্যারেজ হয়ে যাচ্ছে কিনা, তাই না? ব্লিডিং বলছে হঠাৎ করে, বাট এখানে ব্লিডিং এর সাথে সাথে পেশেন্ট বলছে যে there is passage of grape-like vesicles per vagina, তখন the only condition that can present in such a way is Hydatidiform mole। তো এবার নেক্সট স্টেপটা কি হবে? অবভিয়াসলি ইউএসজি করবে, ইউএসজি করে দেখবে যে ভেতরে ফিটাস আছে না অন্য কিছু আছে, ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করবে,
কি ইনভেস্টিগেশন করবে? অনলি ওয়ান অ্যান্ড অনলি ইনভেস্টিগেশন এইচসিজি, বিটা এইচসিজি। তাহলে এইচসিজি আমরা ব্লাডে দেখবো, ইউরিনে দেখবো, ব্লাডে দেখবো, ইউরিনে দেখবো, ঠিক আছে? নিয়ে কি 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 করব? একটা পেশেন্ট যদি প্রেগনেন্ট হতো তার তো এইচসিজি বেড়ে থাকতো, এখানে কি হবে? এখানে বাড়বে না কমবে? কমবে। এখানে হচ্ছে নর্মাল প্রেগনেন্সিতে যত থাকার কথা তার থেকেও বেশি বাড়বে। তাহলে পেশেন্ট এসছে এরকম সিমটম নিয়ে, আমরা পেশেন্টটা ইউএসজি করেছি, ইউএসজি করে দেখলাম ভেতরে তো ফিটাস দেখতে পাচ্ছি না, তারপর আমরা বললাম যে beta hCG টেস্ট করানো। So when the patient goes for beta hCG, we will see that if the patient were normally, if the patient were having a normal pregnancy, তাহলে যত থাকতো beta hCG তার থেকেও বেশি লেভেল for that day of pregnancy আমরা দেখতে পাবো। তারপরে এবার আমরা কনফার্ম করে ফেলেছি, সো প্রবাবলি দিস ইজ দ্য কেস অফ মোলার প্রেগন্যান্সি। নেক্সট কি করব? ট্রিটমেন্ট কি হবে? আচ্ছা, একটা কথা আমি প্রথমেই বলেছি, 4 to 5th মান্থ অফ জেস্টেশনে কমন। হ্যাঁ, মানে একটা পেশেন্ট ধরো যে জেস্টেশনাল এজ ধরো মানে যার ধরো টার্ম প্রেগনেন্সির দিকে চলে গেছে, সে যতটা প্রেজেন্ট করবে অ্যাজ হাইডাটিডিফর্ম মোল, কম্পেয়ার টু দ্যাট 4 to 5th মান্থই মেনলি প্রেজেন্টেশনটা হয়। একদম ভেরি আর্লিও হবে না, ভেরি লেটও হবে না। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করলাম যে আমি এস্টাবলিশ করে নিয়েছি তাহলে পেশেন্ট ইজ হ্যাভিং মোলার প্রেগনেন্সি, এবার নেক্সট কি করবো? ইউট্রাসটা কেটে দেবো? ট্রিটমেন্ট কি হবে? তাহলে ট্রিটমেন্ট হবে সাকশন ইভ্যাকুয়েশন। সাকশন ইভ্যাকুয়েশন মানে you will be evacuating the entire molar contents after dilating the মানে পার ভ্যাজাইনা দিয়ে তুমি ডাইলেট করে ওখান থেকে পুরো সাকশন করে ইভ্যাকুয়েট করে দেবে দ্য কন্টেন্টস। তারপর কি করবে? সেই কন্টেন্ট গুলো নিয়ে ফেলে দেবে। You will send it to the pathology department and they will be examining it histopathologically and they will confirm microscopically যে this was a hydatidiform mole বা molar pregnancy, তাই না? তাহলে আমরা কি করলাম? যখন এস্টাবলিশ করলাম that the patient is having a molar pregnancy, তখন আমরা ওটাকে suction evacuation করলাম and we send the tissue that we have extracted by suction evacuation to the pathology department and they will confirm it microscopically. তো এই যে P57 IHC 5C বলছি, এগুলো কার উপরে হবে? এটা কোত্থেকে করব? যদি দরকার লাগে, if needed, তাহলে আমরা ওই P57 IHC টা কিভাবে করব? না, ওই যে টিস্যুটা পাঠিয়েছি microscopic examination to the pathology department, যদি দরকার পড়ে তো from that tissue only they are going to do the P57 IHC, তাই তো? টিস্যুটা যখন প্রসেসিং করে ওরা ব্লক বানিয়েছে, সেখান থেকে ওরা ইফ দে নিড উই ক্যান ডু দ্য P57 IHC। এটা রিস্ক কি আছে? রিস্ক কি আছে এইটার? মানে তোমার মোলার প্রেগন্যান্সি হলে, মোলার যদি বিনাইন হয় তাহলে রিস্ক কি আছে? মানে আবার সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে হতে পারে। এই প্রেগন্যান্সিতে মোলার হয়ে গেল, আবার নেক্সট টাইম যখন দ্য পেশেন্ট ফিলস দ্যাট শি ইজ প্রেগনেন্ট, তখন আবার দেখা যেতে পারে। So this is the benign মানে Hydatidiform mole ছিল the benign gestational trophoblastic disease। এবার তোমাদের নেক্সট যেটা malignant পার্ট আছে ওটাকে কি বলে? ও, এটা তো একটা তোমাকে এক্ষুনি বললাম, এটা তুমি বলে দিয়েছি অলরেডি যে ব্লাডে দেখবো, ইউরিনে দেখবো, বিটা এইচসিজি। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবার ওই যে আমরা সাকশন ইভ্যাকুয়েশন করে ওটাকে বের করে দিলাম, ওখানে ট্রিটমেন্ট স্টপ হয়ে গেল না, তারপর আমরা কি করব? আমরা আবার কিছুদিন পরে বিটা এইচসিজি চেক করব। যদি ওটা হয়েছিল যে তোমার মানে Hydatidiform mole and that was completely benign, তাহলে আমরা দেখব যে after you evacuate the contents then the hCG level will drastically fall। তাহলে আমরা যে বের করে দিলাম, তারপরে আমরা যখন hCG levels দেখছি then the levels will be falling। যদি the levels are not falling, that is an ominous sign, তখন ভাবতে হবে যে malignant transformation হচ্ছে না। evacuate করে দিয়েছি, করে আমরা we are again checking the beta hCG. If we see that there is a fall in beta hCG, then we will see think তাহলে it was a benign Hydatidiform mole, and যদি দেখা যাচ্ছে যে there is no fall even after expulsion of the mole, then that is an ominous sign। তখন তোমাকে ইনভেস্টিগেট করতে হবে কি হলো, is it a going towards a malignant transformation? আর there is always a risk, দেখো যে 2.5% patient can develop choriocarcinoma। So choriocarcinoma is a malignant counterpart of your gestational trophoblastic disease, so there is always a risk যে একটা certain percentage can develop into choriocarcinoma। So we'll come to choriocarcinoma next। এটা হচ্ছে গ্রসলি, হ্যাঁ। তো এই যে স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশনে কি হচ্ছে, এটা ধরো ইউটেরিন ক্যাভিটি, এখানে আমাদের ফিটাস থাকার কথা ছিল, এখানে দেখতে পাচ্ছি ফিটাসের তো কোনো কিছুই নেই,
জাস্ট লাইক গ্রেপ লাইক ভেসিকলস, মানে এগুলো এক একটা যে তোমার কোরিওনিক ভিলাই সেগুলো সব হাইড্রোপিক হয়ে গেছে, হাইড্রোপিক হওয়ার জন্য গ্রেপের মতো হয়ে গেছে দেখতে। দিস ইজ স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন। আর আমাদের ডিপার্টমেন্টে যখন টিস্যুটা এসে পৌঁছবে তখন এরকম দেখতে হবে, মানে এরকম একটা টিস্যু যেখানে তোমার হচ্ছে যে অল entire tissue is replaced by a mass of chorionic villi that has become edematous and they have become grape-like গ্রসলি, মানে এখানে তোমার দেখে মনে হবে যে প্রত্যেকটা ভেসিকেল মানে কি এক একটা এরকম স্ট্রাকচার, দোজ আর রাউন্ডিশ স্ট্রাকচারস ফিল্ড উইথ ফ্লুইড। তাহলে এরকম ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারস ফর্মেশন হয়েছে which we are calling ভেসিকেল, নিয়ে এরকম একটা মাস নিয়ে তোমার কাছে প্যাথোলজি ডিপার্টমেন্টে স্পেসিমেনটা আসবে। এরকম দেখতে হবে গ্রসলি, মানে পেশেন্টকে যখন তুমি ওটাকে ইভ্যাকুয়েট করে বের করবে ওই জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট উই কাম টু কোরিওকার্সিনোমা। সো কোরিওকার্সিনোমা কিন্তু তোমাদের অনেকবারই এসেছে এক্সামে। কোরিওকার্সিনোমা ইজ ইম্পর্টেন্ট। কোরিওকার্সিনোমা মানেটা কি? দিস ইজ আ ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট অফ, মানে gestational trophoblastic diseases যে ম্যালিগন্যান্ট টিউমার। There are other malignant tumors also, they are not important for your level, but then most important is হচ্ছে কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমাতে কি হয়? Is a highly malignant and widely metastasizing tumor of the trophoblasts. দুটো পার্ট আছে, it is malignant তো আছেই, তার সাথে is widely metastasizing, মানে by the time diagnosis হবে you will find it has spread to various other organs. কোত্থেকে হয়? 50% cases will arise following a Hydatidiform mole. মানে সাপোজ এই প্রেগনেন্সিতে পেশেন্টের Hydatidiform mole, এবারে মোলার প্রেগনেন্সি থেকে কোরিওকার্সিনোমা হয়ে যেতে পারে, বা সাবসিকুয়েন্টলিও নেক্সট প্রেগনেন্সিতে হতে পারে। তো একবার যে Hydatidiform mole একটা পেশেন্টের হয়েছে, the patient is under risk যে কোরিওকার্সিনোমা হতে পারে। নেক্সট হচ্ছে, is it occurring only from Hydatidiform mole? No. Even after a spontaneous abortion or even after a normal pregnancy or even after ectopic pregnancy, সব ক্ষেত্রেই কিন্তু there is a risk যে কোরিওকার্সিনোমা হয়ে যেতে পারে। মানে কোরিওকার্সিনোমার প্রিকারসর is not 100% a Hydatidiform mole. Even without a Hydatidiform mole, even in a normal pregnancy or an ectopic pregnancy, the patient can get choriocarcinoma. ঠিক আছে? এবারে হচ্ছে যে ক্লিনিক্যালি তো দেখো সব, মানে সব রকম তোমার গাইনি ডিজিজেই যদি তোমার ট্রিটমেন্ট এই সিমটম একই হবে যে abnormal ব্লিডিং, মানে abnormal vaginal bleeding following a normal or abnormal pregnancy. তো যে কোনো গাইনি প্যাথোলজি বা আর একটু ভালো করে বলতে গেলে যে কোনো এন্ডোমেট্রিয়াল বা সার্ভাইকাল প্যাথোলজিতে কমনেস্ট সিমটম হচ্ছে পারভাজাইনাল ব্লিডিং। এইবারে Hydatidiform mole বা কোরিওকার্সিনোমা বা যে কোনো তোমার ট্রোফোব্লাস্টিক ডিজিজের আরেকটা সিমটম হচ্ছে যে অ্যাবনর্মাল ব্লিডিং ফলোইং আ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময় অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, তখন ইজ আ মোর স্পেসিফিক সিমটম ফর তোমার যে কোনো তোমার জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। এবার আমি কি বলেছি যে আগেন ডায়াগনোসিস হবে বাই ডেমনস্ট্রেটিং তোমার beta-hCG লেভেলস। তাহলে আমাদের যে কোনো জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ ডায়াগনোস করতে গেলে আমাদের beta-hCG দেখতে হবে। উই উইল বি সিইং যে persistently high levels, ঠিক আছে, persistently high levels। আর যেটা আমরা আগেই বলেছি that is a widely metastasizing tumor। তো যদি তুমি ওটাকে ঠিক করে রিমুভ না করো বা যদি ঠিক করে ট্রিট না করো, তাহলে it will be metastasizing to these organs like lungs, vagina, liver, brain, even your kidneys, lungs, vagina, liver, brains, kidney। তাহলে widely metastasizing, তাহলে মানে by the time you diagnose the tumor হঠাৎ দেখবে ওইসব জায়গাতে কোরিওকার্সিনোমা অলরেডি হয়ে গেছে। What is important in this case is, আমরা যখন নর্মালি কোনো একটা ম্যালিগন্যান্ট টিউমার বলি তখন গ্রসলি কি হয়, টিউমারটা কি বিশাল বড় দেখতে হয় তো নাকি? একটা বড় সড়ো টিউমার যখন, একটা বড় সড়ো মাস যখন দেখছো তখন মোর লাইকলি দ্যাট ইজ আ ম্যালিগন্যান্ট টিউমার। ধরো আজকে ওভারিতেই তোমাদের ওভারিয়ান টিউমার হয়ে গেছে না, লিভারে যখন তুমি দেখছো একটা হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েছে, ডোন্ট ইউ সি দ্য হিউজ মাস, তাই তো? ইভেন লাংস ধরো একটা বিশাল বড় মাস দেখছো এন্ড ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ম্যালিগন্যান্সি। হ্যাঁ, যদি না ওটা খুব আর্লি স্টেজ বা ইনসিটু হয়। কিন্তু কোরিওকার্সিনোমার যেটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে it is a the tumor will appear very small, one of the very few tumors যেখানে the tumor is actually small, মানে তুমি যখন দেখছো there is no increase in size, rather একটা ব্লাড ক্লটের মতো মনে হতে পারে, মানে you can easily miss the tumor, কি এটা তো একটা ক্লট হয়েছে এমন কিছু হয়নি। So it is actually small in size। মানে কোরিওকার্সিনোমা এখন আমরা gestational কোরিওকার্সিনোমা ডিসকাস করছি। even you can get কোরিওকার্সিনোমা in the ovary or you can get it in the testis। তো সেসব ক্ষেত্রে তুমি দেখবে যে there is no increase in size of the testis or the ovary, and একদম ছোট, মানে just like looking like a blood clot। So this is very important, that is mostly it is very small in size
অ্যান্ড ইট ইজ তোমার লুকিং লাইক আ ব্লাড ক্লট। আচ্ছা, এবারে হচ্ছে যে যখন ওটাকে তোমরা কাটবে অন কাট সেকশন, তখন কিরকম দেখতে হবে? ইজ আ হেমারেজিক ফ্লেশি মাস। মানে বারবার একটা কথাই বলা হচ্ছে যে গ্রসলি যেমন ব্লাড ক্লটের মতো দেখতে হবে, যখন কাটবে তখন ইট উইল বি ফুল অফ হেমারেজ। তাহলে আমি কি বলেছি, যখন একটা টিউমারের গ্রস ডেসক্রিপশন দেবে তখন দুভাবে ডেসক্রাইব করবে, যে বাইরে থেকে কিরকম লাগছে আর কাটার পর কিরকম লাগছে। না কাটলে তো সেকশন দিতে পারবে, তো কাটতে তো হবেই। তো গ্রসলি আমরা যখন দেখছি বাইরে থেকে, তখন ইট ইজ অ্যাপিয়ারিং লাইক এ স্মল মাস অ্যান্ড ইট ক্যান বি মিস্টেকেন ফর আ ব্লাড ক্লট। আর যখন সেকশন দিচ্ছি, কাট সেকশন করছি, তখন উই আর সিইং যে দ্য টিউমার অ্যাপিয়ার্স ফ্লেশি অ্যান্ড হেমারেজিক, সফট ফ্লেশি অ্যান্ড হেমারেজিক। ঠিক আছে, এবার কাম টু মাইক্রোস্কোপিক্যালি কিরকম দেখতে হবে। মাইক্রোস্কোপি দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দেয়ার উইল বি নো আইডেন্টিফাইবল ভিলাই। একটাও ভিলাই পাবে না। মানে হাইডাটিডিফর্ম মোলে যেমন ভিলাইগুলো হয়ে গেছিল হাইড্রোপিক, এখানে ভিলাই নেই। এখানে কি হয়েছে, আমাদের সলিড শিটস, মানে মাসেস অ্যান্ড কলামস বলেছি, অর্থাৎ একদম শিটস অফ সেলস হুইচ আর হাইলি অ্যানাপ্লাস্টিক অ্যান্ড বিজার। আর কি সেলস এগুলো? দ্যাট ইজ বোথ malignant transformation of both cytotrophoblast and syncytotrophoblast. তোমার তো কোরিওনিক ভিলাই দুই রকম লাইনিং সেলস আছে, সাইটো সিনসাইটো। এবারে যেটা হচ্ছে যে মাঝখানের ভিলাইয়ের যে নর্মাল স্ট্রাকচারস গুলো সেগুলো সব লস্ট হয়ে গেছে, নিয়ে অনলি দের ইজ প্রলিফারেশন অফ abnormal proliferation of cyto and syncyto. তাহলে সাইটো অ্যান্ড সিনসাইটোট্রোফোব্লাস্টের বিজার অ্যানাপ্লাস্টিক চেঞ্জ হয়েছে অ্যান্ড শিটস অফ সেলস, আর দ্যাট ইজ অ্যাডমিক্সড উইথ প্রেজেন্স অফ এরিয়াস অফ হেমারেজ অ্যান্ড নেক্রোসিস। ঠিক আছে, হেমারেজ অ্যান্ড নেক্রোসিস। আর যদি তোমার অলরেডি তোমার এখানে দেখা যাচ্ছে যে পেশেন্ট হ্যাজ কি বলে মেটাস্টাসিস, তখন তুমি দেখতে পাবে যে এই যে মায়োমেট্রিয়াম বা আদার স্ট্রাকচার যেগুলো আছে সেখানে অলরেডি ওই সেম জিনিস তোমরা ওখানে দেখতে পাবে। তাহলে যেটা হচ্ছে যে কি বললাম, কোনো আইডেন্টিফাইবল ভিলাই থাকবে না, অ্যান্ড নেস্টস বা মানে কলামস অফ সেলস which are composed of anaplastic, cyto and syncytotrophoblast, and these are admixed with hemorrhage necrosis, and এই সেম স্ট্রাকচারস পাবে সারাউন্ডিংস, মানে সেম স্ট্রাকচার পাবে সারাউন্ডিং এরিয়াজে ইন দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড দ্য লিম্ফ্যাটিক্স। এখানে দেখো ইজ এ ইউটেরাস। ইউটেরাসে কিন্তু সাইজটা কিছু চেঞ্জ হয়নি, যেটা বড় সড়ো হয়ে গেছে বা বিশাল বড় লাগছে সেরকম হয়নি, অ্যান্ড ইট ইজ টোটালি হেমারেজিক, মানে একদম ব্ল্যাক হয়ে গেছে, মানে হেমারেজিক। তো তোমরা ভাবতে পারো যে মেবি দিস আ ব্লাড ক্লট অর জাস্ট এমনি ব্লাড হেমারেজ হয়েছে এটসেট্রা, কিন্তু যখন এখান থেকে তোমরা সেকশন নেবে বা এটা যখন মাইক্রোস্কোপিক্যালি দেখবে, তখন ইউ উইল ফাইন্ড ইট লুকিং লাইক দিস। এখানে কি হয়েছে, আমি কি বলেছি, এখানে একটাও কোরিওনিক ভিলাই দেখতে পাওয়া যাচ্ছে না, তাই না? কোরিওনিক ভিলাই কোথায়? এখানে কোরিওনিক ভিলাই মানে তো একটা সেন্ট্রাল কোর থাকবে সারাউন্ডেড বাই স্ট্রাকচারস, নেই তো এখানে। শিটস অফ সেলস, সলিড শিটস অফ সেলস। আর সেই সেলসগুলো কিরকম দেখো, কিছু সেল হচ্ছে তোমার মাল্টিনিউক্লিয়েটেড, মানে দিস আর সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর কিছু সেল হচ্ছে সিঙ্গেল লেয়ার, দিস আর দ্য সাইটোট্রোফোব্লাস্ট। এবার যদি ভালো করে দেখো, দুটো সেল টাইপই কিন্তু ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে গেছে। একটা নর্মাল যদি সিনসাইটোট্রোফোব্লাস্ট দেখো বা সাইটোট্রোফোব্লাস্ট দেখো যেরকম দেখতে হবে, এটা যদি তুমি হাই পাওয়ার করে দেখো, ইউ উইল ফাইন্ড দ্যাট সেলসগুলো অ্যানাপ্লাস্টিক অ্যান্ড বিজার হয়ে গেছে। আরেকটা কি বলেছি, অ্যাডমিক্সড উইথ হেমারেজ নেক্রোসিস। দেখো এই জায়গাগুলো কি হয়েছে, এই যে লাল গুলো, এই জায়গাগুলো তোমার নেক্রোসিস হয়ে গেছে, আর মাঝখানে কিছু ব্লাড ভেসেল ফর্মেশন হয়েছে, ওটা তুমি হাই পাওয়ারে দেখলে বুঝতে পারবে। সো এই লাল এরিয়াস গুলো ইট ক্যান বি আইদার হেমারেজ, ইট ক্যান বি নেক্রোসিস। তো সলিড শিট অফ সেলস, মাঝখানে হেমারেজ নেক্রোসিস, আর ওই যে শিটস গুলো রয়েছে দোজ আর ম্যালিগন্যান্ট সাইটো অ্যাজ ওয়েল অ্যাজ সিনসাইটোট্রোফোব্লাস্টস। তারপর লাস্ট হচ্ছে যে তোমার যেটা আমরা বলেছি যে টিউমার ইজ ব্যাড ইন দ্য সেন্স কি ওয়াইডলি মেটাস্টাসাইজিং, বাট একদিকে ভালো যে ইট রেসপন্স ভেরি ওয়েল টু কেমোথেরাপি। ঠিক আছে, মানে তুমি যদি কেমোথেরাপি দিয়ে দাও, তো যেখানে যা টিউমার গেছে ইট উইল ইমিডিয়েটলি রিজলভ। সো দিস ইজ ওয়ান অফ দ্য টিউমার্স দ্যাট ক্যান বি 100% কিওরড বাই কেমোথেরাপি, তাই না? ফর এক্সাম্পল প্যানক্রিয়াটিক কার্সিনোমা, যদি তুমি যাই করো, পেশেন্ট উইল ডাই উইদিন 6 months। ফর এক্সাম্পল এখানে 100% কিওর ইভেন ইফ ইট হ্যাজ বিকাম মেটাস্টাসাইজিং। তো যেখানে যা ডিপোজিট চলে গেছে সব চলে যাবে ইফ ইউ ক্যান স্টার্ট দ্য কেমোথেরাপি ফর দিস টিউমার। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে এটা হচ্ছে, তো এটা ওকে। তো এখানে দেখো এই যে লেখা আছে যে এবারে এফেক্টিভনেস অফ ট্রিটমেন্ট, মানে তুমি যে ট্রিটমেন্টটা করেছো, মানে সাপোজ পেশেন্টের কোরিওকার্সিনোমা ডায়াগনোসিস হয়েছে, ইউ স্টার্টেড কেমোথেরাপি, নিয়ে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না কি করে বুঝবে? ইউ গো ফর beta-hCG এস্টিমেশন, সিরিয়াল beta-hCG এস্টিমেশনস। তখন কি করে বুঝবে যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়েছে? সিরিয়াল এস্টিমেশনে দেখবে যে hCG লেভেল ফল করে গেছে। কেমোথেরাপি স্টার্ট করেছো, নিয়ে সিরিয়াল beta-hCG লেভেল দেখছো, তখন দেখবে যে দ্য beta-hCG লেভেল হ্যাজ ফলেন, তখন বুঝবে যে দ্য পেশেন্ট হ্যাজ রেসপন্ডেড টু ট্রিটমেন্ট। আর আরেকটা যেটা বলেছি, হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ? কজ অফ ডেথ কি থেকে হয়? ইট ইজ ইউজুয়ালি ফ্রম দ্য মেটাস্টেসিস, মানে ধরো লাংসে চলে গেছে, ব্রেনে চলে গেছে,
যেখানে চলে গেছে সেখানে একটা ফেটাল হেমারেজ স্টার্ট হয়ে গেল, ব্রেনের মধ্যে হেমারেজ হয়ে গেল, কি লাংয়ের মধ্যে হেমারেজ হয়ে গেল, নিয়ে সেই হেমারেজটা অ্যাসপিরেট করে পেশেন্ট মারা গেল। তাহলে দ্য কজ অফ ডেথ ইজ নট ডিউ টু দ্য প্রাইমারি টিউমার পার সে বাট ডিউ টু মেটাস্টেসিস। মানে বিভিন্ন জায়গায় যখন তোমার ওটা টিউমারটা মেটাস্টেসাইজ করে গেছে তখন সেই অর্গানে আইদার পালমোনারি ইনসাফিসিয়েন্সি অর সেরেব্রাল হেমারেজ এইসব হয়ে গিয়ে the patient might die.